নমস্কার। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের মনে কতটা রাগ জমেছিল আপনারা একবার ভেবে দেখুন। আজকের দিনে এই সময় 4 তারিখে বাজির শব্দ আপনারা পাবেন। এই প্রতিবেদন যখন চলবে হলপ করে বলতে পারি আপনারা বারংবার বাজির শব্দ পাবেন, কারণ এখন প্রায় 1টা বাজতে চলছে। আর এই সময় বিজেপি কার্যত 190-এর উপরে আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। অনেকেই এটা ধরে নিয়েছে, আর এটা ভীষণভাবে বাস্তব। এটা একদিনের ফসল নয়, এটা বহু দিনের বিজেপির কিন্তু পরিশ্রম। সুতরাং আজকের আমাদের প্রতিবেদনটা কোনো রকমের স্ক্রিপ্ট অনুযায়ী চলবে না। আমাদের মনের কথা আমরা খোলাখুলিভাবে বলবো, কারণ আপনারা জানেন এই তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন এবং নির্বাচন পরবর্তী কিছু পরিস্থিতিতেও আপনারা জানেন এই পশ্চিমবঙ্গে ভোট মানেই গাঁজার কেস দেওয়া, এবং যে আদেও কোনো রকমের নেশাই করে না, পানটা পর্যন্ত খান না, তাকে গাঁজার কেস দিয়ে একেবারে গারদে পুরে দেওয়া। তৃণমূল কংগ্রেস এটা কিন্তু পেরেছে। এই যে এবিপি আনন্দ আপনারা দেখেন, সেই এবিপি আনন্দের সুমন দেখে পক্সো আইনে পর্যন্ত মামলা দায়ের করে দিচ্ছে। তাহলে তৃণমূল কংগ্রেস এমন কিছু নয় যেটা পারেন না। আজ তৃণমূল কংগ্রেসের নেতারা কি করবেন? তারা কোন গর্তে গিয়ে লুকোবেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে 4 তারিখের পর মানে টেনে টেনে বের করবেন, ডিজে বাজাবেন, রবীন্দ্রসঙ্গীত তো বাজবে, পাশে ডিজে বাজবে। চরাম চরাম কোথায় গেল? নকুল দানাই বা কোথায় গেল? এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু এখন উঠতে শুরু হয়েছে। আপনারা জানেন এই বিজেপির সরকারে আসার ক্ষেত্রে সব থেকে বড় একটা কারণ হয়ে দাঁড়াবে এসআইআর। এবং অনেকেই বলছেন এসআইআর-এর দ্বারাই নাকি অবৈধ ভোটারদেরকে ঢোকানো হয়েছে। এই অনেকেইটা কারা? অনেকেই হলো সেই তৃণমূল কংগ্রেস। তারা হয়তো আপনারা দেখবেন কিছুক্ষণ বাদেই একটা প্রেস কনফারেন্স কন্ডাক্ট করবে, সেখান থেকে হয়তো মাননীয়া বলবেন যে ইলেকশন কমিশন কিছু একটা কারচুপি করেছে, আমরা এই জয়কে জয় মানি না। এই জয় নিশ্চিতভাবে একটা ভোটারদেরকে মাইনাস করে, মানে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তাদের ডিলিটেড তালিকায় ফেলে দেওয়া হয়েছে। তারা বলবেন আমরা জয় মানি না, কিন্তু সাধারণ মানুষের কোনো এগুলোতে আসে যায় না। মানুষের মনের ক্ষোভ যে কতটা রয়েছে আপনি চায়ের দোকানে গেলে বুঝতে পারবেন। আপনি সকাল থেকেই এবিপি আনন্দে চোখ রেখেছিলাম, দেখছিলাম সেখানে তৃণমূল কংগ্রেসের এক নবীন বলা যেতে পারে নেতা, মানে যুবক নেতা বলা যায়, তো রক্ত গরম স্বাভাবিকভাবেই, আমরাও সেক্ষেত্রে কিছু কম যাই না, আমরাও সেই যুবক সমাজেরই ছেলে। এই 4 তারিখের সকালে সেই যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি এসছেন, তিনি কার্যত বিজেপিকে আঙুল উঁচিয়ে বলছেন যে তোমাদের একটা কেউ খুঁজে পাওয়া যাবে না, আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। কেন? কারণ আপনারা হেরে বসে আছেন। 11টার পরে আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না। এই 11টা যখন বাজছে তখন সেই ছেলেটি আর এবিপি আনন্দের প্যানেলে নেই, অন্য একজন আসলেন তৃণমূলের হয়ে সেই এবিপি আনন্দে, সম্ভবত কৃষাণু বোধহয় তার নাম। আদেও সেই ব্যক্তিটির মুখ কার্যত একেবারে বাংলার পাঁচে রূপান্তরিত হয়েছে, মুখ দিয়ে কার্যত চোখ থেকে জলটা বেরোলো বলে। কারণ এবার কিন্তু পাপের ঘড়া পূর্ণ হয়েছে, বিজেপি ক্ষমতায় আসছে। কে মুখ্যমন্ত্রী হবেন কে হবেন না এটা পরের কথা, কিন্তু তৃণমূল কংগ্রেস বিদায় নিচ্ছে। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বিদায় নিচ্ছে না, তার সাথে সাথে তাদের দুর্নীতি, তাদের কাটমানি, তাদের যে যাবতীয় রকমের লবিগিরি, মানে লবিবাজি, এবং যে টলিউড ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে পর্যন্ত লবিবাজি চলে। সেখানে যারা লিড অ্যাক্ট্রেস রয়েছে বা অ্যাক্টর রয়েছে তাদের রোল ঠিক করে দেওয়া হয় যে তারা কোন পার্টি করবেন, সেই ভিত্তিতে তাদেরকে সেই রোলটা দেওয়া হবে। এই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেখান থেকে এবার কার্যত পশ্চিমবঙ্গ বেরোতে চলেছে। বিজেপি এবার ক্ষমতায় আসছে, আর এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনাদের গত প্রতিবেদনগুলোতেও বলছিলাম যে দ্বিতীয় দফা নির্বাচনের প্রয়োজন নেই, তার আগেই বিজেপি যা ট্রেন্ড দেখাচ্ছিল, মানুষের মধ্যে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, ভোট দিতে গিয়ে আপনি যখন আপনার পাশের লোকটিকে দেখছেন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছেন আপনি যে সরকার পক্ষে উনি কিন্তু ভোটটা দেননি। অথচ সেই সরকার পক্ষের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে গিয়ে তাদের যে খাবার সেটা নিতেও কিন্তু মানুষ ভোলেননি, মানুষ 1500 টাকা নিতেও ভোলেননি। এখন আপনারা হয়তো ভাবছেন যে বিজেপি কর্মীরা কেন সেই যুবসাথীতে অ্যাপ্লাই করলো, লক্ষ্মীর ভাণ্ডার কেন নিচ্ছে, সিপিআইএমই বা কেন নিচ্ছে, কংগ্রেসই বা কেন নিচ্ছে? দেখুন, এই যে ডেটাগুলো অতীতের ছিল, যারা যুবসাথীতে অ্যাপ্লাই করেছেন এবং এখন টাকাটা পাচ্ছেন, হয়তো তাদের আর সেই ডেটা দিতে হবে না। যারা নতুন বিজেপি এখন গভর্নমেন্টে আসবেন তারা সেই ডেটাগুলোকেই এখন স্থানান্তর করে তাদের কাছে আনবেন।
আর তার মাধ্যমেই হয়তো ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠাবেন। কিন্তু মানুষ সেই 3,000 টাকা আদেও চান না। মানুষ চান স্বচ্ছভাবে যেন চাকরিগুলো দেওয়া হয়, নিয়োগ যেন ওই ঘুঘুর বাসায় পরিণত না হয়, লঙ্কায় এসে যেন রাবণ না হয়ে যায় বিজেপি। এটা কিন্তু মানুষ আশা করবে 5 বছর বাদে যখন ইলেকশনটা হবে, তখন দাঁড়িয়ে যেন বিজেপিকে আর ওই ভাতার জুজু দেখাতে না হয় তৃণমূল কংগ্রেসের মতো, মাথা পিছু ভাতা দিচ্ছি আর মাথা পিছু একটা করে ভোট যাচ্ছে, এই যেন না হয়। কেউ কেউ ভাবছেন বিজেপির এই জয় বোধহয় একদিনের, কিন্তু এটা কয়েক দশক ধরে বিজেপি কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গে বিজেপিকে কার্যত এইভাবে তুলোধনা এবং মকারি করা হতো। আপনারা শুনলে অবাক হবেন, বিজেপি যখন শূন্য ছিল এই পশ্চিমবঙ্গে, তখন বলা হতো আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। এইভাবে মকারি করা হতো বিজেপিকে। সেই বিজেপি আজ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে এবং একেবারে মেজরিটিতে ক্ষমতায় আসছে, কোনো দল ভাঙিয়ে কাউকে নিয়ে এসে ক্ষমতায় আসছেন না। আর বিজেপির থেকেও যার বেশি কৃতিত্ব এই জয়ের জন্য, তারা হলেন ইলেকশন কমিশন। তারা কার্যত বাইরে থেকে, মানে উত্তরবঙ্গ থেকে ভোটকর্মী নিয়োগ করেছিলেন দক্ষিণবঙ্গে, এবং প্রায় 16,000 ভোটকর্মী নিয়োগ করা হয়েছিল। আর আপনারা এতে অবাক হবেন না যে পশ্চিমবঙ্গে যারা রাজ্য সরকারি কর্মচারী ছিলেন, তারা খানিকটা পক্ষপাত দুষ্ট ছিলেন এই তৃণমূল কংগ্রেসের। কিন্তু ইলেকশন কমিশন সেটা বুঝতে পেরে কার্যত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে নিয়োগ করেছিলেন এই ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে কারণে। আজ যে গণনা চলছে, সেই গণনায় যারা পুলিশ অবজারভার রয়েছেন তাদেরকে পর্যন্ত ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা প্রবেশ করবেন তাদেরকে কার্যত মোবাইল ফোন থেকে শুরু করে যাবতীয় রকমের গ্যাজেটস বাইরে রেখে ঢুকতে হবে। এই ধরুন আজকে যখন লাইনে দাঁড়িয়েছিল, সেই যে যারা এজেন্টরা রয়েছেন বা পার্টির তরফ থেকে যারা রয়েছেন, তাদের কিন্তু সব রকমের ইলেকট্রনিক্স একেবারে বাইরে রেখে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। এই ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে সর্বপ্রথম একটা সুস্থ স্বাভাবিক ভোট কন্ডাক্ট করলো, যেখানে একটুও প্রাণহানির কথা আমরা কিন্তু কোনো রকমের নিউজ চ্যানেলে দেখলাম না। আজ আমরা এও দেখলাম যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা কার্যত সেই এবিপি আনন্দতে দাঁড়িয়ে একেবারে নাস্তানাবুদ হয়ে গেছে। সেখানে বিজেপির তরফ থেকে একেবারে হুঙ্কার দিয়ে বলা হচ্ছে যে যারা ডিজে বাজানোর কথা বলছেন তাদেরকে তারাও কিন্তু সতর্ক করছেন, আমরাও তো ডিজে বাজাতে পারি, প্রয়োজন হলে আমরাও ডিজে বাজাবো, বিজেপি এমনটাই বলছে। কিন্তু এর মাঝেও আমাদের ভুলে গেলে চলবে না সেই পিংলা বিধানসভা কেন্দ্রের কথা। শুভেন্দু অধিকারী তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন যে সেখানে যারা ভোট গণনা করছেন অর্থাৎ স্টাফগুলো, তারা নাকি কন্ট্রাকচুয়াল। এবার আপনি বুঝুন, কন্ট্রাকচুয়াল যদি কর্মীদের দিয়ে ভোট কন্ডাক্ট করা হয় বা তাদের দিয়ে গণনা করা হয়, তারা কারচুপি করবেন না? পিংলা বিধানসভা নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা কিন্তু উচিত। এই বিধানসভা কেন্দ্রটিতে অনেকেরই নজর রয়েছে সে কারণে, কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কন্ট্রাকচুয়াল যারা রয়েছেন তারা কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মীর কাজটাই করে থাকেন, সে কারণেই হয়তো তাদেরকে এই চাকরিটা দেওয়া হয়। আজ হয়তো শ্যামাপ্রসাদ মুখার্জি থাকলে সব থেকে বেশি তার আনন্দ হতো, কারণ আপনারা জানেন সেই 1951 সালে, আবারও একই কথা বলছি, এই শ্যামাপ্রসাদ মুখার্জি নেহেরু লিয়াকাত চুক্তিকে সাপোর্ট না করে ইউনিয়ন মিনিস্ট্রি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। এবং জওহরলাল নেহেরু কে ছিলেন আর কি তার স্বার্থ ছিল আর কেনই বা তিনি এতটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছিলেন, আপনারা সবটা জানেন। তিনি কার্যত সংখ্যালঘু হিন্দুদের জন্য আওয়াজ তুলেছিলেন। পাকিস্তানে যারা সংখ্যালঘু রয়েছেন, ভারতবর্ষে দাঁড়িয়ে যারা হিন্দুরা রয়েছেন, তাদের পক্ষে তিনি কথা বলেছিলেন। কারণ একটাই ছিল, দেশ বিভাজিত হয়েছিল ধর্মের ভিত্তিতে। কোথাও কোনো রকমের কথা ছিল না যে ভারতবর্ষে দাঁড়িয়ে একটা সেকুলারি যে রাষ্ট্র সেটা কিন্তু ভারতবর্ষ, এমন কিন্তু কোনো কথা ছিল না। কিন্তু এটাও একটা ফ্যাক্ট, যারা রাষ্ট্রবাদী মুসলমান রয়েছেন তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা ভারতবর্ষের বাসিন্দা, এ নিয়ে কিন্তু কারোর সন্দেহ নেই। আজ বিজেপি এতগুলো সিট নিয়ে ক্ষমতায় আসছেন ঠিকই, তবে এটা আমাদের ভুলে গেলে চলবে না যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমিষ নিরামিষ কিন্তু একটা বিতর্ক রয়েছে। তারা যদি কোনোভাবে বাঙালিকে মাছ খাওয়া থেকে আটকান, যেটা তৃণমূল কংগ্রেস এতদিন ধরে ভয় দেখাচ্ছিলেন বাঙালিকে, কিন্তু বাংলার মানুষ অতটা বোকা নন, তারা সেটা বিশ্বাস করেননি। এটা যদি প্রতিষ্ঠিত হয় যে কোনো রকমের বিজেপি নেতা, এখন অনেক রকমের বিজেপি নেতা তৈরি হবে, কার্যত পুরনো যারা বিজেপি নেতা রয়েছেন তারা কি দায়িত্ব পাচ্ছেন না পাচ্ছেন সবটাই আগামী ভবিষ্যৎ বলবে। কিন্তু আপনারা কথাটা মিলিয়ে নেবেন, এখন বহু বাঘা
বাঘা যারা বলা হয়, হেভিওয়েট কর্পোরেট যারা রয়েছেন সেই তৃণমূল কংগ্রেসের, তারা তাদের দলটাকে ছাড়বেন আস্তে করে এবং সেই টুক করে চলে যাবেন বিজেপিতে এবং গিয়েই কার্যত বলবেন না তৃণমূল কংগ্রেস দলটা খুব খারাপ, তারা খুব বাজে, এরা একটু কম বাজে, তাই আমরা বিজেপিতে গিয়েছি। আর বিজেপি যখন ক্ষমতাচ্যুত হবে তখন তারা আবার সেই বিজেপিকে বলবেন যে বিজেপি খুব বাজে, আবার হয়তো তারা তৃণমূল কংগ্রেসে যাবেন। এই প্রবণতাটা নেতাদের থেকেও বেশি দেখা যায় যাদের মধ্যে, তারা হলো ইন্টেলেকচুয়ালস বা ভদ্রলোক বা বুদ্ধিজীবী। 2011 সাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন এবং সেই সময় আপনাদের বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ খুশি, তার এতদিনের আন্দোলন সফল হলো। তখন দেখা যাচ্ছে যত ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যত রকমের বুদ্ধিজীবী রয়েছেন, লেখক রয়েছেন, সবার কথা বলছি না, 90% ক্ষেত্রে তারা কিন্তু দল বদল করে ফেলেন। মানে দলে তারা কখনোই ছিলেন না প্রকাশ্যে, কিন্তু তাদের ইন্টারনালি মাথার ভেতরে একটা কাজ করে যে তারা শাসক দলের পক্ষে থাকবেন। আজ আপনারা ভোটের রেজাল্ট দেখলে কিছুটা অবাক হবেন, আমিও ভীষণ অবাক হয়েছি। কলকাতার যে সমস্ত বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতছে, এটা বিজেপিও কখনো আশা করেনি, আর সাধারণ মানুষও আশা করে না, অন্যান্য জেলার মানুষেরা। কিন্তু কলকাতার মানুষের মধ্যেও কোথাও না কোথাও একটা ক্ষোভ জন্মেছিল এই তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। একটা অ্যান্টি ইনকামবেন্সির সব থেকে বড় ইস্যু। আপনি বিজেপিকে ভোট দেবেন কি দেবেন না সেটা পরের কথা, কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনি ভোটটা দেবেন না। এখন একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে কি জেলে পোড়া হবে, নাকি ইডি সিবিআই তার বিরুদ্ধে আবারও তদন্ত শুরু করবে, অনেক কিছু প্রশ্ন রয়েছে। নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায় অবসর নেবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হবে বিরোধী দলনেতা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দলনেতা হয়ও, তবুও তার বাড়ির কাছে যে পুলিশ পিকেটিংগুলো রয়েছে, চারিদিকে ব্যারিকেড করা রয়েছে, সাধারণ মানুষদের যাতায়াতের জন্য যে অসুবিধেগুলো সৃষ্টি হয় এই একটি ব্যক্তির জন্য, যিনি বারংবার যাকে বলা হয় ভিভিআইপি, তিনি যখন রাস্তা দিয়ে যাবেন চারিদিকে সাধারণ মানুষেরা দাঁড়িয়ে থাকবেন এবং তার যাওয়ার পরে তারা যেতে পারবেন। যে জনগণের ভোটের দ্বারা একটি সরকার নির্বাচিত হয়, সেই জনগণকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয় কোনো একটা 2011 সালে আসা একেবারে লিফটে উঠিয়ে দেওয়া নেতাকে, যিনি আদেও কোনো পরিশ্রম করেনি, কোনো রকমের সংঘর্ষ করেনি, কোনো রকমের লাঠির বাড়ি খাননি। যে লাঠির বাড়ি তারা বিজেপিকে দিয়েছেন, যে ফায়ার ব্রিগেডগুলোকে নিয়ে জলের স্রোতে ভাসিয়ে দিয়েছিলেন, এগুলো আগে নিউজ চ্যানেলে চলতো। সুতরাং বিজেপির এক রাত্রিরে ক্ষমতায় আসেননি বা আসছে না। আপনারা যতদিনে ভিডিওটা দেখবেন ততক্ষণে হয়তো ওই তৃণমূল কংগ্রেসের একেবারে নাজেহাল পরিস্থিতি হয়ে যাবে আর বিজেপি ক্ষমতায় চলে আসবে। এই কিন্তু পরিস্থিতি দাঁড়াবে। আর আমাদের ভুলে গেলে চলবে না, পশ্চিমবঙ্গ মানেই সেই মিষ্টি রসগোল্লা। এতক্ষণে হয়তো চারিদিকে রসগোল্লা সহ এখন যুক্ত হলো একটা, যে বজরংবলী মানে হনুমানজির হয়ে সেই লাড্ডু বিতরণ। চারিদিকে লাড্ডু বিতরণ চলছে, আপনারা হয়তো বাজির শব্দ পাচ্ছিলেন কিছুক্ষণ আগে পর্যন্ত, এখন আবার একটু শান্ত হলো মাহলটা। একেবারে আলাদা রকমের একটা অনুভূতি কাজ করছে মানুষদের মধ্যে। আর মানুষ অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপি নেতারাও কোথাও না কোথাও বিশ্বাস করতে পারছেন না। সাধারণ মানুষ সাইলেন্টলি ভোটটা দিয়ে এসেছেন এবং কোনো রকমের উচ্চবাচ্য করছেন না মানুষেরা মনেরটা মনেই রেখেছেন যে আগামীতে সরকারে বিজেপি আসছে, এটা মানুষ মনস্থির করে নিয়ে ভোটটা দিয়েছে। এই তো আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি। 4 তারিখ একটা ঐতিহাসিক দিন। আপনাদের কতগুলো ভিডিওতে একই কথা বলে এসেছি যে এবারকার নির্বাচন ঐতিহাসিক নির্বাচন, পালা বদলের নির্বাচন। সুতরাং আজকের দিনটা কিন্তু এক রাত্রির ফল নয়, এটা বহু কালের এবং বহু দশকের বিজেপির সংঘর্ষ। আপনারা এ বিষয়ে কি ভাবছেন নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপাতত অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন।